নমস্কার বন্ধুরা, আমি অজিত বিশ্বাস। আমার স্টাডি মেলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবার অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি, কারণ আমার কয়েকটি মোবাইল অ্যাক্সেসরিজ বা কম্পিউটারের অ্যাক্সেসরিজগুলো খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি। এখন আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। এখন আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। এটা কিসের জন্য হবে? এটা হচ্ছে যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছে বা যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের অবশ্যই যেই সাবজেক্টটা পড়তে হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, এম লক্ষ্মীকান্তের লেখা। বিশেষ করে যারা WBCS এবং ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে তাদের তো এই সাবজেক্টটা পড়তেই হয়। তো তাদের জন্যই আমি মনে করেছি তাদের জন্য একটি ভিডিও বানাবো। একদম পুরা এম লক্ষ্মীকান্তের পুরা কভার টু কভার প্রত্যেকটি চ্যাপ্টার আমি এক্সপ্লেন করব তোমাদের কাছে, বা পিওরলি বাংলায় করব। ঠিক আছে? তা আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। জানো তোমরা এম লক্ষ্মীকান্ত বইটি খুললে সবার প্রথমে যেই জিনিসটি দেখতে পাও সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটা। তাহলে চলো সেই চ্যাপ্টারটা সম্পর্কে এখন তোমাদের সামনে একটু আলোচনা করা যাক। তো এই চ্যাপ্টারটা আমরা কি জানতে পারি? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কথাটির অর্থ কি? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কথাটির অর্থ হচ্ছে এই যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা যে তৈরি হয়েছে না, ওটা কিন্তু একদিনে তৈরি হয়নি। কিভাবে তৈরি হয়েছে? ওটা একটা দীর্ঘ ইতিহাস আছে। দীর্ঘ ইতিহাস বলতে যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো তখন থেকে ওইটা শুরু হয়নি। ওইটা যখন তৈরি করার পিছনে একটা পটভূমি তৈরি হয়েছিল। যখন ইংরেজরা আমাদের দেশে এসেছিল, বাণিজ্য করছিল, তারপরে দেওয়ানি রাইট পাইলো, তারপরে আমাদের দেশে শাসন করলো, তারপরে ইংরেজ ব্রিটিশ গভর্নমেন্টের ডাইরেক্ট কন্ট্রোল আসলো, তারা শাসন করলো। এই যে সম্পূর্ণ যে প্রসেসটা ওদের থেকে, সেই প্রসেসটার মাধ্যমে ওরা যেই সব আইনগুলোকে ইমপ্লিমেন্ট করেছিল আমাদের উপরে, সেই সব আইনগুলাও আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিন্তু এক একটা কাজ করেছিল। আমাদের যখন আমরা কনস্টিটিউশন লিখছিল, আমাদের বি আর আম্বেদকর বলুন বা ওই সময় গণপরিষদে যারা যারা ছিল তারা যখন কনস্টিটিউশন লিখছিল, তারা কিন্তু তখন ওই ব্রিটিশদের যে আইনগুলা, রেগুলেটিং অ্যাক্ট থেকে যতগুলো আইন এসেছিল প্রত্যেকটা আইনকে ভালো করে স্টাডি করেছে, তার মধ্যে যেগুলোর মধ্যে তাদের ভালো লেগেছে সেগুলোকে ইনক্লুড করেছে। তা চলো তখন আমরা আজকে সেখান থেকেই শুরু করি। তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে ইংরেজরা আমাদের দেশে আসলো কখন? কত সালে আসলো ইংরেজরা? 1608 এই সনটাতে ব্রিটিশ কাম টু ইন্ডিয়া, আমাদের দেশে আসলো। তা আমাদের দেশে আসলো যখন, তারা কি কাজের জন্য আসছিল? শাসন করার জন্য না, কিন্তু তারা কিসের জন্য আসছিল? তারা আসছিল আমাদের দেশে ট্রেডিং করার জন্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করবে। কিসের জন্য আসলো? ট্রেডিং। ট্রেডিং এর জন্য আমাদের দেশে আসলো। ঠিক আছে, আসলো। কিন্তু ট্রেডিং করতে গেলে তো একটা রাইটের দরকার হয়। ধরো আজকে যদি আদানি আম্বানি কোনো বিদেশে গিয়ে কোনো কোম্পানি তৈরি, ফ্যাক্টরি তৈরি করতে চায়, তাহলে কিন্তু তাকে ভারত সরকারের থেকে তাকে পারমিশন নিতে হবে, বা প্রেসিডেন্টের থেকে তাকে পারমিশন নিতে হবে। এমনি এমনি কিন্তু যেতে পারবে না যে আমার ইচ্ছা হলো আমি আজকে রাশিয়াতে গিয়ে আমি একটা কোম্পানি তৈরি করবো। না, করবা না। তোমাকে বিদেশে কোম্পানি তৈরি করতে গেলে তার একটা রাইট নিতে হবে। ঠিক আছে? তাহলে এই রাইটটা কার কাছে নিল? রাইটটা নিল কুইন এলিজাবেথ প্রথম। তাকে রাইটটি দিল কুইন এলিজাবেথ। রানী এলিজাবেথ ব্রিটিশদের যে রানী ছিল, সেই রানী ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি রাইট দিল, যা তোরা ভারতে গিয়ে ব্যবসা করবি, তোকে আমি এই অধিকারটা দিলাম। ঠিক আছে? কি রাইট দিল এটা? এই রাইটটা ছিল পিওরলি তোমার এক্সক্লুসিভ রাইট। এক্সক্লুসিভ রাইট কথাটার অর্থটা কি? এক্সক্লুসিভ রাইট কথাটির অর্থ হচ্ছে একচেটিয়া ব্যবসা। একচেটিয়া মানে, ধরো তোমার যেই পাড়াতে আছো তোমরা, সেই পাড়াতে ধরো একটি দোকান আছে। তোমাদের যা ওই পাড়াতে যত লোক থাকে তাদের যা যা মালপত্র কিনতে হয় সমস্ত গিয়ে ওই দোকানটাতেই কিনতে হয়, আর অন্য কোনো দোকান নেই। ঠিক আছে? আর ওই দোকানটা বলে দিল যে এই পাড়াতে আমি ছাড়া আর অন্য কেউ দোকান করতে পারবে না। এই যে তার অধিকারটা, সেটাকেই বলে একচেটিয়া। মানে আমি একাই ওই জায়গাটা ব্যবসা করব, অন্য কোনো ব্যবসায়ী বা অর্থাৎ আমার কোনো প্রতিযোগী বা কম্পিটিটর ওখানে থাকতে পারবে না। এটাকে বলে একচেটিয়া রাইট। তাহলে এই একচেটিয়া রাইট কে দিয়েছিল? এটা কুইন এলিজাবেথ। কাদের দিয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসা করার জন্য কুইন এলিজাবেথ একচেটিয়া ক্ষমতা দিয়ে দিল, যেটা একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে গিয়ে ব্যবসা করতে পারবে। ঠিক আছে? কত সালে পেল? 1608 সালে। এইবার 1608 তো গেল, 1608 যাচ্ছে যাচ্ছে। এইবার দেখো 1765
1765 ব্রিটিশরা একটা ক্ষমতা পেল। এতদিন অবধি কিন্তু 1608 থেকে 1765 সাল অবধি এই যে সময়টা ওরা মেনলি কিন্তু ট্রেডিং ফাংশনের মধ্যেই ছিল। ট্রেডিং ফাংশন করতো, মানে অর্থাৎ শুধু ব্যবসা বাণিজ্যই করতো, অন্য কোনো কিছু করতো না। 1765 সাল থেকে একটা টুইস্ট আসতে শুরু করলো। কি টুইস্ট? একটা ক্ষমতা পেয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি ক্ষমতা পেল? দেওয়ানি রাইট। কি ক্ষমতা পেল ব্রিটিশরা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি রাইট পেল। দেওয়ানি রাইটটা কি? এটা হচ্ছে রেভিনিউ অ্যান্ড রেভিনিউ প্লাস সিভিল জাস্টিস। রেভিনিউ প্লাস সিভিল জাস্টিস, এটাকে বলে দেওয়ানি রাইট। এখন রেভিনিউ প্লাস সিভিল জাস্টিসের মধ্যে তোমাদের কনফিউশন আসতে পারে। রেভিনিউ অর্থাৎ আমি এখানে ভারতের সাধারণ মানুষের উপর থেকে আমি ট্যাক্স কালেকশন করতে পারবো, এটাকে বলে হচ্ছে রেভিনিউ রাইট। অর্থাৎ আমি রেভিনিউ কালেকশন, রেভিনিউ মানে কি? ট্যাক্স, কর। যে রেভিনিউ কালেকশনের অধিকার পেয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আরেকটা কি রাইট পেয়ে গেল? সিভিল জাস্টিস। এই রেভিনিউ রিলেটেড যদি কোনো জাস্টিসের প্রয়োজন হয় বা কাউকে জাস্টিস দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলেও সেই ক্ষমতাটা আমরা করতে পারবো। অর্থাৎ কোর্ট দুই ধরনের হয়, একটা সিভিল কোর্ট, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট। সিভিল কোর্টের ক্ষমতাটা পেয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোন জায়গার উপরে পেল দেওয়ানি রাইট? তিনটা প্রভিন্সের উপরে বা তিনটা রাজ্যের উপরে পেল। কোন কোন প্রভিন্স? বেঙ্গল, বিহার, উড়িষ্যা। তিনটা প্রভিন্স, বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটা জায়গার উপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি রাইট পেয়ে গেছে। ব্যাস, খেলা শুরু হয়ে গেল। এতদিন অব্দি তো শুধু ট্রেডিংই করে যেত, ব্যাস এবার ক্ষমতা পেয়ে গেল সরাসরি। ট্যাক্স তোলার ক্ষমতা। ট্যাক্স তোলার ক্ষমতা কার থাকে? সরকারের থাকে। ওরা তাহলে কি হলো? সরকারের ক্ষমতাটা পেয়ে গেল। এইখান থেকেই ওদের শুরু হলো টেরিটোরিয়াল পাওয়ার। টেরিটোরিয়াল পাওয়ারে শুরু হলো। টেরিটোরিয়াল পাওয়ারের জার্নি ওদের শুরু হয়ে গেল। ট্রেডিং ফাংশন থেকে শুরু হয়ে গেল ওদের টেরিটোরিয়াল পাওয়ার। এবারে টেরিটোরিয়াল পাওয়ার কতদিন চলবে? চললো 1858 অব্দি। ঠিক আছে, কতদিন চলবে? এই সময়টা ছিল 1765 থেকে 1858 অব্দি। এই সময়টা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে রুল ছিল। এটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে রুল, কিন্তু এটা শুধু ট্রেডিং রাইট, ট্রেডিং করতো। এখানে ওরা রুল করার অধিকার পেয়ে গেল, আমাদের উপর শাসন করার অধিকার পেয়ে গেল এই সময়টা কাল থেকে 1765 থেকে 1858 সাল অব্দি। এইবার একটা 1858 সালে আসে আমাদের দেশে বিশাল বড় একটা বিদ্রোহ বা বিপ্লব দেখা গেল। সেই বিপ্লবের নাম কি? সিপাহী মিউটিনি, যেটাকে বাংলায় বলা হয় সিপাহী বিদ্রোহ। সিপাহী মিউটিনি, বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, যেটা বললাম আমরা সবাই পড়ছি ইতিহাসে, সিপাহী মিউটিনি, যেটা সিনেমাও আছে একটি বলিউডে আমির খানের, মঙ্গল পান্ডে। ওইটা কিন্তু এই যে সিপাহী মিউটিনির উপরে বেস করে তৈরি হয়েছে। মঙ্গল পান্ডেকে দেখানো হয়েছে। মঙ্গল পান্ডে সিপাহী বিদ্রোহের একজন নেতা বলতে পারো, নেতা ছিল একজন। তো সিপাহী বিদ্রোহ, তাহলে এতদিন অব্দি ওরা ট্রেডিং ফাংশন করলো, তারপরে ওরা রুল করলো। 1858 সালে সিপাহী মিউটিনি দেখা দিল, সারা ভারতবর্ষের উপরে প্রচন্ড বিদ্রোহ দেখা গেল। তখন ব্রিটিশ যে গভর্নমেন্ট ছিল ব্রিটেনে বসে, তারা তো ভাবলো না, এত বড় ভারতের মতো এত বড় একটা দেশ, সেই দেশের উপরে একটা প্রাইভেট কোম্পানির উপরে শাসন ক্ষমতা যদি ছেড়ে দিই না, তাহলে তো শাসন করা যাবে না, তাই না? ভারতবর্ষ ছোট ছোট দেশ, অনেক বড় দেশ, সেই একটা দেশকে একটা প্রাইভেট কোম্পানির উপরে ছেড়ে দিয়েছে। সেই প্রাইভেট কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখবে ভারতের শাসন ব্যবস্থা। তাদের ফলে হয়ে গেল সিপাহী মিউটিনি দেখা গেল, প্রচন্ড বিদ্রোহ দেখা গেল। তখন ব্রিটিশ গভর্নমেন্ট নড়ে চড়ে বসলো, তখন বলছে না, এবার আমাদের সরাসরি ভারতের ক্ষমতা নিজের হাতে নিতে হবে। এই সিপাহী মিউটিনির পর থেকেই ব্রিটিশ ক্রাউন ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিজের হাতে নিয়ে নিল। ব্রিটিশ ক্রাউন মানে ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ রাজা সরাসরি ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিজের হাতে নিয়ে নিল। তাহলে বুঝতে পারছো বিষয়টা, এতদিন কিন্তু ওরা নেয়নি। এখন তোমাদের মধ্যে কনফিউশন আসতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ কাউন্সিল, ঠিক বুঝলাম না,
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ কাউন্সিলের মধ্যে তোমাদের একটা খুব ভালোভাবে বুঝাই দিই। ধরো আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধান কে? মোদি বা প্রাইম মিনিস্টার। এটা কি সরকার? তাই তো। আরেকটা ধরো কোম্পানির নাম দিয়ে দিলাম জিও, যেটা আদানির, আম্বানির। দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে সরকার, একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। তেমনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি জিওর মতো, আর ব্রিটিশ সরকার ছিল একটা আলাদা, ওটা হচ্ছে সরকার। তাহলে বুঝতে পারছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে একটা সরকার। তাহলে এতদিন অবধি 1608 থেকে 1658, বিশেষ করে 1665 সাল থেকে 1858 সাল অবধি আমাদের একটা প্রাইভেট কোম্পানির আন্ডারে আমরা শাসিত হচ্ছি। তারপরে 1858 সাল থেকে 1947 সাল স্বাধীনতার আগ অবধি আমরা ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে শাসন করলাম। এই শাসনটা কতদিন চললো? 1947 এর 15 আগস্ট 1947 ব্রিটিশ আগস্ট অবধি এই শাসনটা চলল। এই শাসনটা কি? ক্রাউন রুল। তাহলে বুঝতে পারছো তিনটা জিনিস, তিনটা ফেজে আমরা বুঝতে পারলাম জিনিসটাকে, তিনটা ফেজে ভাগ করলাম। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেডিং ফাংশন, একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল, তারপরে হলো ক্রাউন রুল। প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসা করলো এই সময়, এই জায়গাটার মধ্যে, এই সময়কালটার মধ্যে ওরা শাসন ক্ষমতা হাতে পেয়ে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসন ক্ষমতা চলে গেল। আর 1858 থেকে 1947 সালে 15 আগস্ট অব্দি ব্রিটিশ টার্ম, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্ট আমাদের দেশে শাসন করলো। তাহলে বুঝতে পারছো? তাহলে এই পয়েন্ট মুছে দিই এখানে এই জিনিসটাকে। তাহলে এইবার যে আমরা কনস্টিটিউশন থেকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখবো, দুইটা ফেজে দেখবো। কি ফেজে দেখবো? তাহলে একটা দেখবো কোম্পানি রুল, আর এটা দেখবো ক্রাউন রুল। তাই তো, সেটাই দেখলাম। একটা হচ্ছে কোম্পানি রুলে, একটা হচ্ছে ক্রাউন রুলে। কোম্পানি রুলের শাসন কতদিন ছিল? 1773 টু 1858। আর ক্রাউন রুলের শাসন কত ছিল? 1858 টু 1947। বুঝতে পারছো? দেখো দুইটা ভাগে দেখবো আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ক্রাউন রুল, কোম্পানি রুল, ক্রাউন রুল। কোম্পানি রুলের শাসন 1773 থেকে 1858, ক্রাউন রুলের শাসন 1858 থেকে 1947 সালে। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা তাহলে ক্রাউন রুলটাকে দেখবো। ক্রাউন রুল। তো ক্রাউন রুলের প্রথম আমরা যে অ্যাক্ট বা যে আইনটাকে দেখবো, যেটা ব্রিটিশরা আমাদের দেশে ইমপ্লিমেন্ট করেছিল বা প্রথম আনেছিল ব্রিটিশ গভর্নমেন্ট, তার নাম রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে। প্রথম আমরা যেটাকে দেখবো রেগুলেটিং অ্যাক্ট। এবার চলো তাহলে রেগুলেটিং অ্যাক্টটাকে দেখি। কত সালে আসলো রেগুলেটিং অ্যাক্ট? 1773। 1773 তে আসলো রেগুলেটিং অ্যাক্ট। তাহলে এই অ্যাক্টের ইম্পর্টেন্সটা কি কি ছিল? ইম্পর্টেন্স কি ইম্পর্টেন্স ছিল এই অ্যাক্টে? ফার্স্ট স্টেপ কন্ট্রোল অ্যান্ড রেগুলেট অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্সকে রেগুলেট করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের প্রথম পদক্ষেপ। তাহলে লিখতে পারি আমরা এখানে, কি লিখতে পারি? ফার্স্ট স্টেপ কিসের? সেন্ট্রাল অ্যান্ড
control and regulate affairs of East India Company. ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম পদক্ষেপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটা হচ্ছে ফার্স্ট স্টেপ নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোল করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাফেয়ার্সকে বা অ্যাফেয়ার্সকে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের প্রথম পদক্ষেপ নিল কন্ট্রোল অ্যান্ড রেগুলেট অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেগুলেট কন্ট্রোলও করবে এবং রেগুলেট করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অ্যাফেয়ার্স গুলোকে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কন্ট্রোল রেগুলেট করবে প্রথম পদক্ষেপ নিল দ্বিতীয় কি নিল দ্বিতীয় কি হলো দ্বিতীয় ইম্পর্টেন্সটা কি এটা দ্বিতীয় ইম্পর্টেন্স এটা হচ্ছে রিকগনাইজ ফার্স্ট পলিটিক্যাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন recognize first UNCTION রিকগনাইজ ফার্স্ট পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অর্থাৎ এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনকে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু রিকগনাইজ করেনি ওটা আনরিকগনাইজ হিসেবেই ওদের কাছে থেকে গিয়েছিল মানে অনৈতিক বা বৈধতা ছিল না কিন্তু এইবার থেকে রেগুলেটিং অ্যাক্ট আসার পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক কাজকর্মগুলা ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা রিকগনাইজ হলো মানে তারা রিকগনাইজেশন পাইল তৃতীয় ইম্পর্টেন্সটা কি তৃতীয় ইম্পর্টেন্স হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশড laid down central administration laid down the central administration এতদিন অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল না মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে সম্পূর্ণ ভারতবর্ষটাকে বা যেখানে যেখানে ব্রিটিশরা কবজা করে নিয়েছে সম্পূর্ণ সেই ভারতবর্ষটাকে নিয়ন্ত্রণ করবে শাসন করবে সেটা ছিল না কেমন ছিল সে জায়গায় জায়গায় ছিল তিনটা প্রেসিডেন্সি ছিল কলকাতা প্রেসিডেন্সি বোম্বাই প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি সেই তিনটা প্রেসিডেন্সি আলাদা আলাদাভাবে শাসন করত কিন্তু রেগুলেটিং অ্যাক্ট আসার পর একটা প্রেসিডেন্সিতে একটা প্রেসিডেন্সিকে বস বানায় দেওয়া হলো বাকি দুটো প্রেসিডেন্সিকে তার সাবঅর্ডিনেট বানায় দেওয়া হলো অর্থাৎ বাংলা প্রেসিডেন্সিকে বস বানায় দেওয়া হলো বাংলা প্রেসিডেন্সি এখন থেকে সারা ভারতবর্ষে ব্রিটিশদের যেখানে যেখানে যাদের প্রভিন্স আছে ব্রিটিশদের যেখানে যেখানে শাসন আছে সেখানে বাংলা প্রেসিডেন্সি থেকেই সব শাসন চলবে মানে বাংলা প্রেসিডেন্সি বস আর বাকি দুটো প্রেসিডেন্সি তার আন্ডারে বুঝতে পারছো এবার তাহলে বুঝতে পারলা তাহলে ইম্পর্টেন্স এবার দেখো ফিচার্স গুলো কি কি ছিল রেগুলেটিং অ্যাক্টে ফিচার্স কি কিছু ডেজিগনেটেড গভর্নমেন্ট ডেজিগনেটেড কিসের ডেজিগনেটেড গভর্নর অফ বেঙ্গলকে কি বলা হলো এখন থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাতে কি হলো এতদিন ছিল গভর্নর অফ বেঙ্গল এখন হয়ে গেল রেগুলেটিং আসার পর গভর্নর জেনারেল অফ বেঙ্গল অর্থাৎ তার পদের যেমন তার ক্ষমতা বাড়লো এক কথা কি বলতে পারি ক্ষমতা বাড়লো পাওয়ার বাড়লো এতদিন ছিল গভর্নর অফ বেঙ্গল এখন হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল তার নামটা আলাদা হয়ে গেল এখন তার ক্ষমতাও বেড়ে গেল কি ক্ষমতা বাড়লো তাকে একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো যেমন নরেন্দ্র মোদী আমাদের দেশে শাসন করে নরেন্দ্র মোদীকে একা সমস্ত দেশটাকে শাসন করছে না তার একটা বডি আছে না যে আমি প্রাইম মিনিস্টার তার অনেক ক্যাবিনেট মিনিস্টার আছে মিনিস্টার অফ স্টেট আছে সবাই মিলে একটা টিম সারা ভারতবর্ষটাকে শাসন করছে তেমনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি সারা ভারতবর্ষটাকে ব্রিটিশদের ওই ভারতবর্ষকে শাসন করতে পারবে পারবে না তারও তো শাসন করার জন্য টিমের দরকার সেই একটা টিম তৈরি করা হলো এক্সিকিউটিভ কাউন্সিল ফর
মেম্বার ফোর মেম্বার একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো। কিসের জন্য তৈরি করা হলো? এই এক্সিকিউটিভ কাউন্সিল গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করবে, অর্থাৎ সাহায্য করবে, তাকে শাসন করার জন্য সাহায্য করবে, রুলস রেগুলেশন আনার জন্য গভর্নর জেনারেলকে সাহায্য করবে। অর্থাৎ গভর্নর জেনারেল অ্যান্ড এক্সিকিউটিভ কাউন্সিল এটা হচ্ছে একটা টিম, হোল টিম, ঠিক আছে। এইবার বলা হচ্ছে তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল এবার কে? ফার্স্ট গভর্নর জেনারেল কে হতে পারে? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, কি হলো? লর্ড ওয়ারেন হেস্টিং। বুঝতে পেরেছো? তাহলে এইটার ফিচার, এক নম্বর ফিচার আমরা কি শিখলাম? গভর্নর অফ বেঙ্গলের নাম হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাকে সাহায্যের জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো, 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল। এই এক্সিকিউটিভ কাউন্সিল ও গভর্নর জেনারেল অফ বেঙ্গল একসাথে একটা টিম হয়ে সারা ভারতবর্ষকে শাসন করবে, যেখানে যেখানে ব্রিটিশদের শাসন আছে। এবং ফার্স্ট গভর্নর জেনারেল কি হলো? লর্ড ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? তাহলে এটা মুছে দেই। এবার দ্বিতীয় বা সেকেন্ড ফিচার্সটা কি আসলো? গভর্নর গভর্নর অফ বোম্বে গভর্নর অফ মাদ্রাস। মাদ্রাস এটা কি ছিল? যেটা প্রেসিডেন্সি ছিল, কিন্তু মনে যেন থাকে, প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি, দুইটা প্রেসিডেন্সি ছিল, তিনটা প্রেসিডেন্সি ছিল, আর একটা ছিল কলকাতা প্রেসিডেন্সি। কলকাতা প্রেসিডেন্সি, তাহলে দুইটা প্রেসিডেন্সি ছিল, বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি, কলকাতা প্রেসিডেন্সি। এইবার কি করলো? এই যে দুইটা প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি আর মাদ্রাস প্রেসিডেন্সিকে কলকাতার প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট করে দেওয়া হয়, অর্থাৎ কলকাতা প্রেসিডেন্সি হয়ে গেল কি হয়ে গেল? বস বলতে পারি। আর বাকি তার নিচে দুইটা প্রেসিডেন্সি, এটা হচ্ছে বোম্বে আর এটা হচ্ছে মাদ্রাস। মাদ্রাস প্রেসিডেন্সি কি হলো? তার সাবঅর্ডিনেট। এটা কি হয়ে গেল? এর সাবঅর্ডিনেট। বুঝতে পেরেছো? সাবঅর্ডিনেট। এখন থেকে এরা এই বোম্বে প্রেসিডেন্সি গভর্নর যে আছে, মাদ্রাস প্রেসিডেন্সি গভর্নর আছে, এরা যদি কোনো কাজকর্ম করতে চায় বা কাজকর্ম যদি করবে বা কারোর সাথে যুদ্ধ করবে, কারোর সঙ্গে সন্ধি করবে, ট্রিটি করবে, সেটা কিন্তু কলকাতা প্রেসিডেন্সির যে গভর্নর জেনারেল বসে আছে, তার গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। ঠিক আছে? কারণ এইখানে যারা গভর্নর জেনারেল, এরা শুধু গভর্নর জেনারেল, কিন্তু এইখানে যে বসে আছে তার সেই বসটার নাম হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে? এরা শুধু গভর্নর, এটা কোনো জেনারেল ঠেল না, এটা শুধু গভর্নর। বোম্বে প্রেসিডেন্সির গভর্নর, মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নর, কিন্তু এইখানে যে বসে আছে বস, সেই বসটার নাম হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আমি তিনটা প্রেসিডেন্সির প্রধান হচ্ছে আমি, তাই এই বাকি দুইটা যে প্রেসিডেন্সি আমার আন্ডারে আছে, তারা যাই করুক না কেন আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? এইবার তৈরি হলো সুপ্রিম কোর্ট। কত সালে তৈরি হলো সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা? 1774 সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। তাহলে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কবে তৈরি হয়? 1774 এ। কোথায় তৈরি হয়? কলকাতায়, দিল্লিতে না কিন্তু, কারণ তখনও দিল্লিতে ক্যাপিটাল শিফট হয়নি। দিল্লিতে ক্যাপিটাল শিফট হলো 1912 সালে। এখন তো 1912 সাল চলছে না, 73 সাল চলছে, তাই না? তো তখন ক্যাপিটাল, তখন কনসেপ্টটা আসেও নেই ক্যাপিটাল তো সেই সময়। যাই হোক, তো প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হলো কলকাতায় 1774 সালে। তা একটা কোর্ট তৈরি করলাম, কোর্টের মধ্যে তো বিচারপতির দরকার, তাই না? জাজেসের দরকার। বিনা জাজে কোর্ট তৈরি করে কি হবে? তাহলে জাজ দরকার। তাহলে একজন কে থাকবে? চিফ জাস্টিস প্লাস কয়জন জাস্টিস থাকলো? আরো 3 আদার জাজেস, অর্থাৎ একজন 3 জন প্লাস একজন চিফ জাস্টিস, অর্থাৎ টোটাল কতজন হলো? টোটাল 4 জন জাজ হলো।
জাজ হলে একদম কোর্ট তৈরি করলো সুপ্রিম কোর্ট। এইবার দেখো কি হলো 4 নম্বর পয়েন্ট, তাহলে মাথায় তাহলে ক্লিয়ার, সুপ্রিম কোর্ট তৈরি হলো 1774 সালে, একজন চিফ জাস্টিস আর বাকি 3জন আদার জাজেস মিলে সুপ্রিম কোর্টে চালাবে। এইবার প্রোহাবিটেড দ্য সার্ভেন্ট অফ কোম্পানি। সার্ভেন্ট অফ কোম্পানি, তাহলে কোম্পানি যারা কর্মচারী আছে তাদেরকে একটা বিশেষ নির্দেশিকা দেওয়া হলো বা বাধা দেওয়া, একটা জিনিস করতে বারণ করা হয়। কি জিনিস করতে বারণ করা হলো? কোম্পানি কর্মচারী যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মচারী ছিল বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা চাকরি করছে, বিশেষ করে ব্রিটিশরাই করছে, তারা কি করছে, এনি প্রাইভেট ট্রেড, অর্থাৎ কোম্পানি কর্মচারীদের কোনো প্রাইভেট ট্রেডে ইনভলভ হইতে বারণ করা হয়। যেমন ধরো আমি জিওতে চাকরি করি, পাশে আমি একটা নিজস্ব ব্যবসাও চালাচ্ছি, এটা করা যাবে না তৎকালীন সময়। এখনকার পার্সপেক্টিভে এটা দেখো না, তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা কর্মচারী ছিল তারা প্রাইভেট ট্রেডে ইনভলভ হয়ে গিয়েছিল, যেটা কোম্পানির মানে অ্যাজ এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক ক্ষতি হচ্ছিল প্রফিটে। তাই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এটা বলা হলো কোম্পানির যারা কর্মচারী আছে তারা কোনো প্রাইভেট ট্রেডে ইনভলভ হতে পারবে না, অর্থাৎ ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, অ্যাজ এ কোম্পানি কর্মচারী হিসেবে তাকে থাকতে হবে। তাহলে প্রোহিবিটেড করে দেবে। দ্বিতীয় করা হলো এক্সেপ্টিং টিম নেটিভ, অর্থাৎ আমরা যারা ভারতীয়রা ছিলাম সেই সময় আমাদের কাছ থেকে কোনো ধরনের ঘুষ নিতে পারবে না কোম্পানির কর্মচারী। ওই জন্য বলা হলো এক্সেপ্টিং প্রেজেন্টস অ্যান্ড ব্রাইবস নেটিভ মানে আমরা ভারতীয়র কাছ থেকে কোম্পানি কর্মচারীরা কোনো ধরনের ব্রাইব নিতে পারবে না, অর্থাৎ কোনো ধরনের ঘুষ নিতে পারবে না। দুইটা জিনিস প্রোহিবিট করবে, তাহলে বুঝতে পারলো, আমাদের থেকে একটা ঘুষ নিতে পারবে না, আর এটা কি করা যাবে, ওরা নিজেরা কোনো প্রাইভেট ট্রেডে ইনভলভ হতে বা প্রাইভেট ট্রেড ব্যবসা বাণিজ্য করতে না, ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা করতে পারবে না। ক্লিয়ার? এইবার দেখো কি করা হলো, এটা তাহলে মুছে দিলাম। কত নাম্বার হবে? এটা 5 নাম্বার। স্ট্রেনথেন কন্ট্রোল ওভার কোম্পানি। কার উপরে? ওভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ সরকারের ক্ষমতা আরো জোরদার হলো কোম্পানির উপর। এই রেগুলেটিং অ্যাক্ট আসার পরে ব্রিটিশ গভর্নমেন্টের যে ক্ষমতা ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর আরো জোরদার হলো। এতদিন অতটা জোরদার ছিল না, বা এতদিন ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি কোম্পানির কাজে কোনো হস্তক্ষেপ করেনি। এইবার থেকে শুরু করলো, রেগুলেটিং অ্যাক্ট আসার পর থেকে শুরু করলো এবার ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি কোম্পানির কাজে হস্তক্ষেপ করবে। তো স্ট্রেনথেন কন্ট্রোল ব্রিটিশ ওভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে ক্ষমতা আরো মানে লাগাম আরো শক্তিশালী করলো। এবার লাগাম লাগায়, কে লাগালো? ব্রিটিশ গভর্নমেন্ট। কিভাবে? কোড অফ ডাইরেক্টর, এটা হচ্ছে কোম্পানি গভর্নিং বডি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নিং বডি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে চলবে, তার শাসন ক্ষমতা দেখবে, কিভাবে করবে সেটা দেখবে এই কোর্ট অফ ডাইরেক্টরস। এই কোর্ট অফ ডাইরেক্টরস কে নির্দেশ দেওয়া হলো রিপোর্ট দিতে হবে, একে নির্দেশ দেওয়া হলো তোমাকে রিপোর্ট দিতে হবে। কিসের রিপোর্ট দিতে হবে? রেভিনিউ বিষয়, অর্থাৎ তোমরা ভারতে যেখানে শাসন করতেছো সেখানে সাধারণ মানুষের কাছ থেকে কতটা রেভিনিউ তুলছো, প্রফিট হচ্ছে কিনা, সেটা সম্পর্কে তোমাকে আমার ব্রিটিশ গভর্নমেন্টকে একটা রিপোর্ট দিতে হবে। কে রিপোর্ট দিবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টকে রিপোর্ট দিবে রেভিনিউ রিলেটেড। প্লাস কিসের রিপোর্ট দিবে? সিভিল, শাসন ক্ষমতা কিভাবে করছো সেটার উপরে তোমাকে একটা রিপোর্ট দিতে হবে। প্লাস কিসের রিপোর্ট দিতে হবে? মিলিটারি,
মিলিটারি রিলেটেড। তাহলে কিসের তিনটা জিনিসের রিপোর্ট দিতে বললো? রেভিনিউ, সিভিল আর মিলিটারি রিলেটেড তোমাকে রিপোর্ট দিতে হবে। কার সঙ্গে যুদ্ধ করছো সেটা কেমন যুদ্ধ, যুদ্ধে হেরেছো কিনা, কার সঙ্গে ট্রিটি করছো সেই রিলেটেড তোমাকে রিপোর্ট দিতে হবে। রেভিনিউ রিলেটেড রিপোর্ট দিতে হবে, প্লাস সিভিল রিলেটেড রিপোর্ট দিতে হবে, মানে সিভিল আইন কি কি আনছো, কিভাবে শাসন করছো সেটার উপরে রিপোর্ট দিতে হবে। এক কথায় ওদের উপরে নজরদারি করবে ব্রিটিশ গভর্নমেন্ট। ঠিক আছে, এইটা থাকলো আমাদের রেগুলেটিং অ্যাক্ট সম্পূর্ণ। এইবার আমরা দেখবো, যখন কোনো কিছু আইন তৈরি হয় তার তো ফাঁক ফোকরও থাকে, তাই না? এটারও ফাঁক ফোকরও আছে, যেমন রেগুলেটিং অ্যাক্ট। তা রেগুলেটিং অ্যাক্টে কি কি ফাঁক ফোকর আছে জন্য আবার এই রেগুলেটিং অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করতে হলো ব্রিটিশ গভর্নমেন্টের। কি অ্যামেন্ডমেন্ট করলো? 1781। ব্রিটিশ গভর্নমেন্ট রেগুলেট যে এই অ্যামেন্ডমেন্ট করলো, মানে যে রেগুলেটিং একটা এনেছিল তার মধ্যে কিছু লুপ হোল ছিল, অর্থাৎ কিছু ভুল ভ্রান্তিও ছিল বা কিছু ফাঁক ফোকর ছিল, সেই ফাঁক ফোকর গুলো যাতে না থাকে তার জন্য অ্যামেন্ডমেন্ট, এটাকে আরো সংশোধন করলো। এবার কিভাবে সংশোধন করলো? এই যে একটাকে নিয়ে আসলো, এই একটার নাম হচ্ছিল অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এই একটার নাম হয়ে গেল অ্যাক্ট অফ সেটেলমেন্ট। কি কি ছিল এটার মধ্যে? ফিচার্স কি কি? ফিচার্স নাম্বার 1, ফিচার্স কি কি ছিল? এক্সাম্পটেড, মানে কার থেকে ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকে এক্সাম্পটেড দেওয়া হলো। অর্থাৎ সুপ্রিম কোর্ট এখন কি করতো, বিষয়টা তোমাদের বুঝাই। কোম্পানির গভর্নিং বডি বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল বা অন্য অন্য গভর্নররা ধরো কোনো কাজ করতো অ্যাজ এ অফিসিয়াল ওয়ার্ক হিসাবে, সুপ্রিম কোর্ট সেখানে এসে নাক গলায়। কিভাবে নাক গলায়? তো ধরো না, তোমরা যেটা করছো সেটা বেআইনি, সেটা করতে পারবে না। তোমরা এই যে যুদ্ধটা করছো এটা বেআইনি, এটা করতে পারবে না। তোমরা যে টিডিটা করেছো এটা বেআইনি, ওটা তোমরা করতে পারবে না। এখন কোম্পানি তো প্রবলেমে পড়ে গেল। কোম্পানি যে গভর্নর ছিল বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, দেখো কাজই করতে পারতেছি না, সুপ্রিম কোর্ট এসে খালি আমাদের আটকায় দিচ্ছে, বাধা দিচ্ছে, স্পিড ব্রেকারের মতো কাজ করছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে, কাজ করতে পারছি না। তো কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ গভর্নমেন্টকে জানাইলো যে এরকম এরকম অসুবিধা হচ্ছে, সুপ্রিম কোর্ট তো আমরা তৈরি করেছিলাম কিন্তু খুব ডিস্টার্ব করছে, কিছু করুন। তখন এক্সাম্পটেড দেওয়া হলো ফ্রম সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের থেকে তোমাদের ছুট দেওয়া হলো বা ছাড় দেওয়া হলো। কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্লাস তার কাউন্সিলকে, কাউন্সিল মানে বুঝতে পারছো যে চারজন মেম্বার নিয়ে যে একটা কাউন্সিল তৈরি করলো, এক্সিকিউটিভ কাউন্সিল, সেই কাউন্সিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার কাউন্সিলকে তার অফিসিয়াল অ্যাকশনের জন্য, অফিসিয়াল ওয়ার্কের জন্য, তার থেকে ছুট দেওয়া হলো। অর্থাৎ এখন থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ও তার কাউন্সিল যেই কাজ করবে, অফিসিয়াল কাজ করবে, সেই কাজে সুপ্রিম কোর্ট নাক গলাতে পারবে না। যেভাবে খুশি তোমরা কাজ করো, সুপ্রিম কোর্ট তোমাদের কাজে নাক গলাতে পারবে না। দ্বিতীয় আরেকটা এক্সাম্পল দেওয়া হলো কাকে? সার্ভেন্ট অফ দ্য কোম্পানি। সার্ভেন্ট অফ কোম্পানিকেও সেম, তার সরকারি কাজে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না সুপ্রিম কোর্ট। তাহলে দুইজনকে এক্সাম্পল দেওয়া হলো, দুইজন মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ও তার কাউন্সিলকে, এবং কোম্পানি যারা কর্মচারী আছে তারাও যা কাজ করবে সরকারি মতে বা ডিউটি আওয়ারে, তারা তার কাজের জন্য সুপ্রিম কোর্টের কাছে এখতিয়ার দেয়, মানে সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার নেই তাদেরকে জাজ করা। ঠিক আছে, এইবার দেখো এক্সক্লুডেড। এক্সক্লুডেড মানে কি করলো? এক্সক্লুডেড মানে কি? বাদ দেওয়া। সুপ্রিম কোর্টের ক্ষমতার থেকে, সুপ্রিম কোর্টের যে ক্ষমতা ছিল তার থেকে বাদ দেওয়া হয়, সুপ্রিম কোর্টের সেই ক্ষমতাটা বাদ দিয়ে দেওয়া। কোন ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকে কেড়ে নেওয়া হলো? রেভিনিউ, রেভিনিউ ম্যাটার্স, রেভিনিউ ম্যাটার্স সুপ্রিম কোর্টের হাত থেকে বাদ দেওয়া হলো। রেভিনিউ ম্যাটার্স, কোম্পানি কিভাবে রেভিনিউ কালেকশন করবে,
কার থেকে কত রেভিনিউ কালেকশন করবে সেটা সম্পূর্ণই কোম্পানি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বা কাউন্সিল এবং তার সার্ভেন্টদের ব্যাপার। এখানে সুপ্রিম কোর্ট এসে নাক গলাতে পারবে না, এটা ডাইরেক্ট বলে দিল যে রেভিনিউ ম্যাটার্স সুপ্রিম কোর্টের ক্ষমতা থেকে কেড়ে নেওয়া হবে, ওই ক্ষমতাটা তোমার কাছে, মানে ওইটার জাজ করা বা ওইটার জাজ করার ক্ষমতা তোমার কাছে নেই, সুপ্রিম কোর্টের কাছে নেই। তারপরে কিসের কথা, কালেক্টিং অফ রেভিনিউ, ম্যাটার্স অ্যারাইজিং কালেক্টিং অফ রেভিনিউ, অর্থাৎ কোম্পানির কর্মচারী বা কোম্পানি কিভাবে সাধারণ মানুষের থেকে রেভিনিউ কালেকশন করবে সেটা সম্পূর্ণই কোম্পানির এখতিয়ারের মধ্যে পড়বে, সেটা সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না। ওই জন্য ম্যাটার্স অ্যারাইজিং কালেক্টিং অফ রেভিনিউ। তাহলে এটা মুছে দিলাম। এবার প্রোভাইড করা হলো, কি প্রোভাইড করা হলো, প্রোভাইড করা হলো সুপ্রিম কোর্ট কি প্রোভাইড করা হতে পারে, jurisdiction all inhabitants in Kolkata, তার মানে কি জুরিসডিকশন অল ইনহ্যাবিটেন্টস ইন কলকাতা, অর্থাৎ কলকাতায় যেই সব মানুষরা থাকবে সেটা ইন্ডিয়ান হোক, ইউরোপিয়ান হোক, ভারতীয় হোক বা বিদেশি নাগরিক হোক, তাদের জুরিসডিকশন ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। অর্থাৎ তারা যদি কোনো দোষ করে তাদেরকে সাজা দেওয়ার অধিকার থাকবে সুপ্রিম কোর্টে, তারা যদি কোনো চুরি ডাকাতি করে তাদেরকে সাজা দেওয়ার অধিকার থাকবে সুপ্রিম কোর্টে, তারা যদি কোনো অন্যায় কাজ করে তাদেরকেও সাজা দেওয়ার অধিকার থাকবে সুপ্রিম কোর্টে। ওই জন্য বলছি জুরিসডিকশন ইন অল হ্যাবিটেন্ট ইন কলকাতা, কলকাতায় যেসব বাসিন্দারা থাকবে তাদেরকে সাজা দেওয়ার অধিকার সুপ্রিম কোর্টের থাকবে। কিন্তু তাদেরকে যে সাজা দিবে কোন আইন অনুসারে সাজা দিবে, তাদেরকে যে সাজা দিবে পার্সোনাল ল, পার্সোনাল ল, পার্সোনাল ল বলতে এটা কেমন জিনিস, পার্সোনাল ল বলতে ধরো যেমন হিন্দু যারা আছে তাদেরকে হিন্দু ল অনুসারে সাজা দেওয়া হবে, যারা মুসলিম যারা আছে তাদেরকে মুসলিম ল অনুসারে সাজা দেওয়া হবে। ওই জন্য বলা হলো হিন্দু ল, হিন্দু ল, মুসলিম ল, হিন্দু ল মুসলিম ল অনুসারে তাদেরকে সাজা দেওয়া হবে। মাথায় ক্লিয়ার? তাহলে এইবার কি হবে, তাহলে বুঝে গেল জুরিসডিকশন ইন অল হ্যাবিটেন্ট ইন কলকাতা, কলকাতায় যারা বাসিন্দা থাকবে বা যারা থাকে কলকাতা তাদেরকে তাদের জুরিসডিকশনের অধিকার সুপ্রিম কোর্ট পেয়ে গেল, তখন তাদেরকে বিচারের অধিকার সুপ্রিম কোর্টের হাতে চলে আসলো। কোন আইন অনুসারে তাদেরকে বিচার করবে, হিন্দু হলে হিন্দু আইন, মুসলিম হলে মুসলিম আইন অনুসারে তাদেরকে বিচার করবে। এবার লেট ডাউন দ্য অ্যাপিল, এটা কি জিনিস, লেট ডাউন দ্য অ্যাপিলস, এটা কথা হচ্ছে দেখো আমাদের এখন যদি বর্তমান সময় দেখি তোমাদেরকে যদি বুঝাই, দেখবা তোমরা আমরা যখন যারা যারা ডিস্ট্রিক্ট মানে ছোট জেলা কোর্ট, ধরো জেলা কোর্টে আমরা গেলাম, সেখানে আমরা কোনো অন্যায় করেছি, জেলা কোর্টের কাছে গেছি, জেলা কোর্ট আমাদের সাজা ঘোষণা করলো, তখন আমরা অ্যাপিল করি কোথায়, হাইকোর্টের কাছে গিয়ে। হাইকোর্টের অ্যাপিল যখন আমাদের পছন্দ হলো না তখন কোথায় যাই, আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করি, ঠিক আছে না? প্রথমে সাব অর্ডিনেট কোর্টের কাছে গিয়ে আমরা অ্যাপিল করি, সাব অর্ডিনেট কোর্ট যখন আমাদের সেই অ্যাপিলটা আমাদের মন পছন্দ রায় দিল না, তখন আমরা কি করি যে না, তখন আমরা ডিস্ট্রিক্ট কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করলাম, তখন ডিস্ট্রিক্ট কোর্টে যখন আমাদের কাছে যে রায়টা দিল সেটাও আমাদের পছন্দ হলো না, তখন আমরা হাইকোর্টের কাছে গিয়ে অ্যাপিল করি, হাইকোর্ট যে রায়টা দিল সেটাও যদি আমাদের পছন্দ না হয় তাহলে এটা আলটিমেট যে কোর্ট সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করি, ঠিক আছে? সেরকমই এবার অ্যাপিলের ক্ষমতা থাকলো প্রভিন্সিয়াল কোর্টের,
প্রভিনশিয়াল কোর্ট যেটা ছিল তৎকালীন সময় এত সাবঅর্ডিনেট কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট ছিল না, প্রভিনশিয়াল কোর্ট। সেই প্রভিনশিয়াল কোর্টের ক্ষমতা ছিল, প্রভিনশিয়াল কোর্টের যদি কোনো কেস আসতো সেই প্রভিনশিয়াল কোর্টের রায় যদি কারোর পছন্দ না হতো, তাহলে সে কোথায় গিয়ে করতো? সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের কাছে গিয়া অ্যাপিল করতে পারবে। তাই তো, আমার প্রভিনশিয়াল কোর্টের রায় পছন্দ হলো না, তাই আমি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করতে হলো। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলে তো না, সুপ্রিম কোর্টের কাছে না, কোথায় গিয়ে অ্যাপিল করবে? অ্যাপিল করবে সোজা গভর্নর জেনারেল কাউন্সিলে, গভর্নর জেনারেল কাউন্সিলের কাছে গিয়ে অ্যাপিল করবে। সুপ্রিম কোর্টকে কি করা হলো? সুপ্রিম কোর্টকে মাঝখানে যেটা ছিল বাদ দিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টকে। এইবার ডাইরেক্ট প্রভিনশিয়াল কোর্টের যদি রায় আমার পছন্দ না হয়, আমি ডাইরেক্ট গিয়ে গভর্নর জেনারেল কাউন্সিলের কাছে গিয়ে সুপ্রিম কোর্ট নাই, হলো সরাও, কোনো কাজ নেই। এটা কি বলে? অ্যাপিল, লেট ডাউন দ্য অ্যাপিলস। এতদিন সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করতাম, এখন গভর্নর জেনারেল কাউন্সিলের কাছে অ্যাপিল করব। তাহলে মুছলাম এটাকে। এইবার কি করলাম? এমপাওয়ার। কিসে কাকে এমপাওয়ার করা হলো? এমপাওয়ার গভর্নর জেনারেল কাউন্সিল, গভর্নর জেনারেল কাউন্সিলকে ক্ষমতা দেওয়া হলো, কি ক্ষমতা? ফ্রেম রেগুলেশন। রেগুলেশন তৈরি করতে পারবে গভর্নর জেনারেল কাউন্সিল, এখন রেগুলেশন তৈরি করতে পারবে কার উপরে? প্রভিনশিয়াল কোর্ট। এতদিন ক্ষমতা ছিল না, এখন গভর্নর জেনারেল কাউন্সিলকে ক্ষমতা হলো, তারা প্রভিনশিয়াল কোর্টের ও কাউন্সিলের কি করতে পারবে? রেগুলেশন ঠিক করতে পারবে, ফ্রেম রেগুলেশন তৈরি করতে পারবে। বুঝতে পারছো তাহলে? এইবার তো তৈরি হয়ে গেল, রেগুলেটিং অ্যাক্ট তৈরি হয়ে গেল। রেগুলেটিং অ্যাক্টে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেগুলোকে ঠিক করার জন্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও তৈরি হয়ে গেল 1781। এইবার একটা অ্যাক্ট আসবে, হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে বৈশিষ্ট্যের মধ্যে তোমাকে এখন আলোচনা করি। ফিচার্স কি কি ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্টে? প্রথম থেকে গভর্নর জেনারেল গভর্নিং বডি ছিল, কি ছিল গভর্নিং বডিটার নাম? কি গভর্নর, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে গভর্নিং বডি দুইটা, একটা হচ্ছে কোড অফ ডাইরেক্টরস, কি বলা হলো? COURT, কোড অফ ডাইরেক্টর। এটা ছিল কোম্পানির গভর্নিং বডি। আর একটা নতুন বডি তৈরি করা হলো, বোর্ড অফ কন্ট্রোল। কি নাম? কি? বোর্ড অফ কন্ট্রোল নামে নতুন একটা বডি তৈরি করা হলো, নতুন বডি। এটা কোর্ট অফ ডাইরেক্টরস, এটা বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, তাহলে এবার বোর্ড অফ কন্ট্রোলের কাজ কি? এবার দুজনের কাজ ভাগ করে দেওয়া হলো। কোর্ট অফ ডাইরেক্টরস একটা কাজ থাকবে, বোর্ড অফ কন্ট্রোলের একটা কাজ থাকবে। তাহলে কোর্ট অফ ডাইরেক্টরস এর কাজ থাকবে তোমার পলিটিক্যাল অ্যাফেয়ার্স, কমার্শিয়াল অ্যাফেয়ার্স। কোর্ট অফ ডাইরেক্টরস এদের কাজ হচ্ছে কমার্শিয়াল কাজ, মানে সব বাণিজ্যিক বিষয়গুলো দেখবে। অর্থাৎ কোর্ট অফ ডাইরেক্টরস সে কমার্শিয়াল অ্যাফেয়ার্স গুলো দেখবে, অর্থাৎ বাণিজ্যিক কাজগুলো দেখবে। আর বোর্ড অফ কন্ট্রোল কি করবে? এই যে বোর্ড অফ কন্ট্রোল, যে নতুন যে বডিটাকে তৈরি করা হলো বোর্ড অফ কন্ট্রোল, সেই বোর্ড অফ কন্ট্রোল দেখবে হচ্ছে তোমার পলিটিক্যাল অ্যাফেয়ার্স।
পলিটিক্যাল অ্যাফেয়ার্স। ক্লিয়ার? তাহলে দুইটা বডি, একটা তো বডি অলরেডি ছিল, কোর্ট অফ ডাইরেক্টরস, এই বডিটা তো ছিলই, একটা নতুন বডি তৈরি করা হলো বোর্ড অফ কন্ট্রোল, দুজনে কাজ ভাগ করে দেওয়া হলো। কোর্ট অফ ডাইরেক্টরস এর কাজ হবে কমার্শিয়াল অ্যাফেয়ার্স গুলো, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক বিষয়গুলো দেখবে, আর বোর্ড অফ কন্ট্রোল গুলো দেখবে পলিটিক্যাল বিষয়, রাজনৈতিক বিষয়গুলো দেখবে হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে? এইভাবেই তৈরি হয়ে গেল ডবল গভর্নমেন্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে ডবল গভর্নমেন্টের প্রতিষ্ঠিত হয়ে গেল পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। মাথায় তাহলে ক্লিয়ার? কোর্ট অফ ডাইরেক্টরস দেখতেছে কমার্শিয়াল অ্যাফেয়ার্স, বোর্ড অফ কন্ট্রোল দেখতেছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এর কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য দেখা, এর কাজ হচ্ছে আইনি মানে রাজনৈতিক বিষয়গুলো দেখা। এইভাবে ডবল গভর্নমেন্ট হয়ে গেল, এর কাজ একটা, এর কাজ একটা, ডবল গভর্নমেন্ট। এইবার দেখি এমপাওয়ার করা হলো, কাউকে এমপাওয়ার করা হলো? এমপাওয়ার কাকে এমপাওয়ার করা হলো? বোর্ড অফ কন্ট্রোলকে এমপাওয়ার করা হলো, অর্থাৎ যে কমার্শিয়াল কাজগুলো দেখবে। কোম্পানি দুইটা বডি ছিল না, একটা বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরস। কোর্ট অফ ডাইরেক্টরস তো পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলো দেখবে, কিন্তু বোর্ড অফ কন্ট্রোল কি দেখবে? বোর্ড অফ কন্ট্রোল দেখবে কমার্শিয়াল অ্যাফেয়ার্স গুলো। তা বোর্ড অফ কন্ট্রোলকে আরেকটু ক্ষমতা দেওয়া হলো, যাতে আরো ভালো কমার্শিয়াল কাজগুলো যেন ভালো হয়, মানে টাকাটাই তো আসল, হ্যাঁ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে আসছে কিসের জন্য? ব্যবসা করার জন্য। এখন আসে দেখছে এত ধনী দেশ, এত সুজলা সুফলা, যত টাকা তোলা যায় তত ভালো। আমরা এখানে ব্যবসা করার জন্য আছি, টাকা কামাই করার জন্য আছি, দেদার লুট করবো, ব্যাস। তো কি হলো? বোর্ড অফ কন্ট্রোলকে এম্পাওয়ার করা হলো। কি করলো? সুপারভাইজেস and direct all operation civil and military, right? Supervises. মিলিটারি রাইট। কি বলে? সুপারভাইজেস এন্ড ডাইরেক্ট অল অপারেশন সিভিল এন্ড মিলিটারি রাইট। এবার বোর্ড অফ কন্ট্রোলকে সিভিল এবং মিলিটারি রাইটের সুপারভাইজ করবে। সুপারভাইজার থাকে না, যে হসপিটালে সুপার থাকে, তেমন প্রত্যেকটা জায়গায় সুপারভাইজার থাকে, সুপারভাইজারের কাছ থেকে থাকে, তাকে কি করা? তাকে সুপারভাইজেস ডাইরেক্ট অল অপারেশন, প্রত্যেক জিনিস দেখাশোনা করা। এবার থেকে সিভিল ও মিলিটারি রাইট গুলোকেও দেখাশোনা কে করবে? বোর্ড অফ কন্ট্রোল। ক্লিয়ার? তাহলে এবার সিগনিফিকেন্স কি এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের? সিগনিফিকেন্স মানে এর গুরুত্বটা কি? সিগনিফিকেন্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্টের সিগনিফিকেন্ট গুলো আছে। সিগনিফিকেন্স নাম্বার 1, কোম্পানি টেরিটরিজ অফ ইন্ডিয়া, কোম্পানির যে টেরিটরি ছিল, ইন্ডিয়া যে কোম্পানির টেরিটরি আছে, ফার্স্ট কোম্পানি টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ভারতে যে কোম্পানি যে টেরিটরি ছিল, অর্থাৎ কোম্পানি যে যুদ্ধ করে হোক, সন্ধি চুক্তির মাধ্যমে হোক, ভারতবর্ষের যে যতটা এরিয়া সে দখল করছে, সেই টেরিটরি, প্রথম কোম্পানি টেরিটরিজকে ব্রিটিশ প্রসেশন অফ ইন্ডিয়া, প্রথম ব্রিটিশ সাম্রাজ্য বেলা ব্রিটিশ পসেশন অফ ইন্ডিয়া। তাহলে ক্লিয়ার? তাহলে সিগনিফিকেন্ট, ফার্স্ট টাইম কোম্পানি টেরিটরিজকে ব্রিটিশ পসেশন অফ ইন্ডিয়া হিসেবে স্বীকৃতি পাবে। এর আগে কিন্তু স্বীকৃতি ছিল না, এর আগে কিন্তু ব্রিটিশ পসেশন অফ ইন্ডিয়া বলা হতো না। প্রথম বলা হলো ফার্স্ট টাইমে ব্রিটিশ কোম্পানি টেরিটরিকে, ভারতের দখল করা তার রাজ্যগুলোকে ব্রিটিশ টেরিটরি হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। দ্বিতীয় কি সিগনিফিকেন্ট ছিল? সুপ্রিম কন্ট্রোল। সুপ্রিম কন্ট্রোল দেওয়া হলো কার উপরে? ব্রিটিশ গভর্নমেন্টের সুপ্রিম কন্ট্রোল দেওয়া হলো। কোম্পানির অ্যাফেয়ার্স এর উপরে।
অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, দুইটা জিনিস। সুপ্রিম কন্ট্রোল, এখন ব্রিটিশ গভর্নমেন্টের সুপ্রিম কন্ট্রোল হইলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাফেয়ার্স বা অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্কে। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা কাজ করবে না করবে, কিভাবে শাসন চালাবে, তার সমস্ত সুপ্রিম কন্ট্রোল থাকলো ব্রিটিশ গভর্নমেন্টের হাতে। বুঝতে পেরেছো দুইটা সিগনিফিকেন্স। এটা ফার্স্ট টাইম কোম্পানি টেরিটরিজকে ব্রিটিশ পসেশন অফ ইন্ডিয়া হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, আর সুপ্রিম কন্ট্রোল করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। এতদিন ছিল না সুপ্রিম কন্ট্রোল, ব্রিটিশ গভর্নমেন্ট এখন থেকে কোম্পানির সমস্ত কাজকর্ম দেখাশোনা করবে, রেভিনিউ বলো, মিলিটারি বলো, সিভিল বলো, সবকিছু। ঠিক আছে, তাহলে আজকের জন্য তোমাদের এইটুকু ভিডিও থাক। ঠিক এর পরের দিন আবার আমি ভিডিও বানাবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য বাই।